भगवतो सम्मा सम्बुद्धस्स नतिमे शरणं बुद्धमे शरणं वरं एतेन शक्ष्यवतेन नतिमे शरणं धम्ममे शरणं वरं एतेन शक्ष्यवतेन भवते जयमङ्गलम् नतिमे शरणं शम्भुमे शरणं वरम् एतेन शक्ष्यवतेन भवते উপস্থিত আজ পবিত্র আষাঢ়ী পূর্ণিমা, শুভ আষাঢ়ী পূর্ণিমা। আজকে উপসন দিবস, পূর্ণিমা তিথির মাধ্যমে আমাদের বৌদ্ধদের 3 মাসে বর্ষাব্রত তথা বর্ষা মাস শুরু হয় এবং আজকের পর থেকে টানা 3 মাস আষাঢ়ী পূর্ণিমা। 2500 বছর আগে স্বয়ং নিজেই বর্ষা মাসের বিধান করেছিলেন ভিক্ষু সংঘের জন্য। বর্ষা মাস এটাকে আপনারা ওয়া বলে, এই বর্ষা মাস বুদ্ধ নিয়ম করেছিলেন ভিক্ষুদের জন্য। ওই যে বর্ষা মাসের সময় নানান জায়গায় ঘোরাফেরা করলে দুর্গন্ধ হচ্ছিল, অনেক ছোট ছোট প্রাণী পায়ে ভেসে পায়ে গলে মারা যাচ্ছিল। বর্ষাকালে যে সবুজ ঘাস গজায়, তৃণ গজায়, লতা পাতা গজায়, কিন্তু সম্ভবত চারণার কারণে পরদলিত হয়ে এগুলো নষ্ট হচ্ছিল। কারণ ভিক্ষুরা তো সজ্ঞানে গাছের পাতাও ছিঁড়তে পারে না, সজ্ঞানে গাছের পাতাও ছিঁড়তে পারে না, নির্দেশ দিতে পারে না যে আমার তুমি একটা ফুল ছিঁড়ে একটা গাছের ডাল থেকে বা একটা গর্ত করে দেয়। যদি বিনয় মানতে গেলে এসব কিছু করতে পারে না, চুলায় আগুন জ্বালাতে পারে না। কেন? লাকড়িতে যদি ছোট ছোট প্রাণী থাকে, চুলার মধ্যে যদি এরকম প্রাণীটাকে গরমে আগুন দিয়ে মারা যায়, মারাত্মক পাপ হবে ভিক্ষু। এই কারণে এইসব কাজ ভিক্ষু করতে পারে না। তো সে কারণে বর্ষা মাসের এইসব বিষয়গুলো এবং বর্ষাকালে বিচরণে অনুপযুক্ত সর্বত্রই বিচরণ সুবিধা আছে, ভিক্ষু সঙ্গে কিছু দোষ লাগবে, অপরাধ হবে। সে কারণে বুদ্ধ বললেন তোমরা এক জায়গায় বর্ষা ঋতু পালন করবে। কি করে পালন করবে? সেদিনের মধ্যে ভিক্ষু সঙ্গে কর্ম শেষ। আরো বলা ছিল ভিক্ষু সঙ্গে বিষয়টা আর বলবো না। 30 মিনিট হয়ে গেছে, বাকি 30 মিনিট পরে ঠিক সময়ে ঘোষণা শেষ করব। এবার আপনাদের বিষয়টা বলি। যদি আপনাদের থেকে প্রশ্ন করা হয় ভাবতে বর্ষা যদি ভিক্ষু সঙ্গের জন্য হয়, আপনাদের জন্য হয়, এটা আমরা পালন করছি বা আমরা পালন করলে এতে করছি পূর্ণ হবে কিনা, এখন অবশ্যই দেখুন। বর্ষাকালে এখন মানুষ যেভাবে কর্মব্যস্ত, যতই বৃষ্টি হোক, ঝড় বৃষ্টি হোক, পানি হোক, যার যে কাজ, যার যে কর্ম, চাকরি বাকরি ব্যবসা পারদর্শকে না দিয়ে থাকেন না, অংশগ্রহণ না করে থাকেন না। বুদ্ধ যে সময় এই বিধান করেছিলেন ভিক্ষুদের জন্য, সেও এইরকম ব্যস্ত, এইরকম প্রাণচাঞ্চল্য, এইরকম মানুষ কর্মব্যস্ত, সেরকম অবস্থা সবার ছিল। আর এখন দেশ অনুসারে জায়গা অনুসারে যেভাবে মানুষ বাড়ছে, সে অবস্থা ছিল না।
তো চারদিকে তখন পাহাড়, হয় পর্বত, না হয় গিরি, না হয় থই থই পানি, নদী নালা, শরীরে চিত্র অসংখ্য। কোথাও যেতে গেলে বড় বড় নদী পার করতে হতো, নৌকা নাই, বিল নাই, সে নাই, হ্যাঁ কিছুই তো নাই পাহাড়ে, যে ওখানে তো সাগরের সাথে যাওয়া সম্ভব না। এখন যেভাবে মানুষ নদী, ডোবা, জলাশয় মানুষ ভরাট করে ফেলছে নিজের প্রয়োজনে, যে সময় ক্ষুদ্র ইতিহাস করেছিল সেগুলো তো মানুষের কল্পনাই ছিল না যে নদী, পুকুর, বড় বড় দিঘি ভরাট হয়ে যাবে, সেখানে মানুষ ঘুমাচ্ছে, বিক্রি করে ব্যবসা করছে, দোকান পাট করছে। সে সময়ে সেরকম ছিল না। যতটা স্থল ছিল এক কথায় তার চেয়েও বেশি জল ছিল। এদিকে গেলেও নদী, ওদিকে গেলেও সাগর, ওদিকে গেলে থই পানি। বিচরণটা করবেন কোথায় আপনি? আপনি যদি কোথাও বাণিজ্য করতে যান, সে সময় কথা বলছি, 7 দিনের জন্য, 1 মাসের জন্য সবকিছু গরুর গাড়িতে করে, ঘোড়া গাড়িতে করে নিয়ে যেতেন। 1 মাস 2 মাস থেকে ব্যবসা বাণিজ্য করে আসবেন। তিনি যে পথ দিয়ে যাবেন সেখানে তো থই পানি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলো নিয়ে মালবাহী গাড়ি নিয়ে যাবেন কি করে? বের হয়েছে, নদী পাড়ে গিয়ে 1 মাস বসে আছে, 2 মাস 4 মাস বসে আছে, ভাবতে পারছি বর্ষাকাল যাবে, পানি কমবে, তারপর তার গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি হেঁটে নদী পার করবে। সে অবস্থায় বলুন না, তখন কি করে মানুষ ব্যবসা বাণিজ্য কাজকর্ম করবে? একটু সঙ্গ যেমন এদিক সেদিক নানা জায়গায় বিচরণে বাধাগ্রস্ত হতে, সাধারণ বাসিন্দা যারা কর্ম করে খেতেন, কাজ করে খেতেন, খেটে খুঁটে খেতেন, ব্যবসা বাণিজ্য করে খেতেন, তারাও চাইলে নানান দিকে তারা বিচরণ করতে পারতেন না, ব্যবসা বাণিজ্য করতে পারতেন না। এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যেতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। তো সেটা তো সম্ভব হতো না যদি পানি থাকতো, থই পানি, এটা সম্ভব হতো না। যেহেতু সবখানে নদী, সবখানে জলাশয়, এক নদীর পানি আরেক নদী, এক পুকুরের পানি আরেক পুকুরে, এক জলাশয়ের পানি আরেক জলাশয়ে পানি, আর পানি, শুধু পানি আর পানি। তো তারাও অনেকটা কর্মহীন, তারাও অনেকটা অচলা হয়ে যাওয়া মতো হতো। কি করবো, একটা ব্যবসা বাণিজ্য ধরে রাখার অবস্থা। তো সেই সময়টা কি করবো এখন? তো বছরের 9 মাস তো ব্যবসা বাণিজ্য কাজ কর্ম দিয়ে, পরিবার দিয়ে, চাইলেও না চাইলেও মানুষকে ব্যস্ত থাকতে হয়। তার 1 মাস আরো পিছিয়ে যায়। যে প্রথম বর্ষাবাস আষাঢ়ী পূর্ণিমাকে প্রতিষ্ঠান করেছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র, আবার যে 1 মাস পরে গিয়ে ভাদ্র মাসে, শ্রাবণ মাসে প্রতিষ্ঠান করেছে। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, প্রথম বর্ষাবাস শ্রাবণ মাসে, দ্বিতীয় বর্ষাবাস 1 মাস পরে যে অনুষ্ঠান করে সে ভাদ্র মাসে। তাহলে ভাদ্র আশ্বিন কার্তিক, ভাদ্র আশ্বিন কার্তিক। তো সেখানেও একটা নিয়ম আছে। যারা প্রথম বর্ষাবাস, প্রথম থেকে যারা 3 মাস কালকে যারা অনুষ্ঠান করবে, আশ্বিন পূর্ণিমার দিন তাদের ওয়াসের সঙ্গে প্রভাবনা উদযাপনের মাধ্যমে আশ্বিন থেকে কার্তিক পর্যন্ত তারা 1 মাস ঐতিহ্য উদযাপন করতে পারে। আশ্বিন থেকে কার্তিক 1 মাস, কার্তিক পূর্ণিমা পর্যন্ত ঐতিহ্য দান করা যায়। কার্তিক পূর্ণিমার পরের দিন থেকে আর কোনো বিহারে ঐতিহ্য দান করা যাবে না, কোনো ভিক্ষু ঐতিহ্য করে অংশ নিতে পারবে না, অনুমোদন দিতে পারবে না, গ্রহণ করতে পারবে না। ঐতিহ্য দানের সময়সীমা আশ্বিন থেকে কার্তিক 1 মাস, 1 মাসের মধ্যে। তাই বলতে যে ভিক্ষু ভাদ্র আশ্বিন কার্তিক এই 3 মাস বর্ষা যখন করেছে, তিনি কি করবেন? তার জন্য দুঃসংবাদ হলো তিনি ঐতিহ্য লাভ করতে পারবেন, তিনি বর্ষাবাস পালনের পুণ্যটা পাবেন। আপনারা যেমন এই 3 মাস অষ্টশী পালন করার জন্য অনেক অসংখ্য পুণ্য পাবেন, ভিক্ষুরাও যেমন এই 3 মাস নিরবচ্ছিন্ন ভাবে বিনয়বিধান মেনে বর্ষা যাপন করবেন। অনেক বিধান আছে, বর্ষা যাপন করবেন, নিয়মিত উপোষণ পালন করবেন, ব্রত পালন করবেন। সেই দিনগুলিতে বড় কঠিন জীবন লাভের যুদ্ধ হয়, তিনি অনেক পুণ্য লাভ করবেন এই 3 মাসে। কারণ অন্য 9 মাসের চেয়ে এই 3 মাস তুলনামূলকভাবে একটু সম্ভব।
নানা দিকে পথ ছোটাছুটি করেন, গেলেও 7 দিনের মধ্যে চলে আসতে হয়। এখন আমরা ভিক্ষুরা অনেক সময় একটা আমাদের জন্য 7 দিনের জন্য বাইরে চলে যায়। যদি সত্য কথা বলি, এটা নিয়ম বিরুদ্ধ। বিশেষ কিছু কারণ আছে যে গোয়ার মধ্যে বসবাসের মধ্যে ভিক্ষু 7 দিনের জন্য বাইরে কখন যেতে পারবে, কার কার জন্য কোন কোন কারণে যেতে পারবে, তার একটা বিধান আছে। কিন্তু 7 দিনের মধ্যে আবার তাকে চলে আসতে হবে, আবার অনুষ্ঠান করতে হবে, প্রয়োজনে তাকে আবার যেতে হবে। ধরুন উভয় দুরারোগ্য আক্রান্ত কোনো ভিক্ষু, সে বর্ষাবাস পালন করতে চায়, কিন্তু তাকে হাসপাতালেও থাকতে হবে। সে বর্ষা অনুষ্ঠান করে হাসপাতালে ভর্তি হয়েছে, 6 দিন শেষ করে 7 দিনের দিন তাকে আবার নিজের গৃহে আসতে হবে, যেখানে সে বর্ষা অনুষ্ঠান করেছে সেখানে রাত্রি যাপন করে কিংবা অধিষ্ঠান করে আবার তিনি পরবর্তী 7 দিনের জীবন যেতে পারবে। এভাবে তিনি চাইলে বর্ষা যাপন করতে পারবেন, যদিও বা তিনি এর চেয়ে বেশি কিছু করতে পারেন না। কিন্তু সামান্য একটা হাত আছে ঢাকাতে, একটা হাত আছে চট্টগ্রামে, কিংবা একটা হাত আছে ইন্ডিয়াতে, ভারতে, আমার একটা হাত আছে মিয়ানমারে, আমার 7 দিন দরকার। এসব কারণে যে আমরা যাই, সোজা কথায় যদি করি এটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করে নিই। আমরা গ্রহণ করেছি কোনটা বেশিরভাগ গেলা, অসুবিধা নাই, যে কারণে গেলা 7 দিনের মধ্যে চলে আসবে, মানে ওয়াদা রক্ষা হবে, কোনো রক্ষা হয়। কিন্তু যেসব ধর্ম কারণে আমরা 7 দিনের জন্য 6 দিনের জন্য নিজের প্রতিষ্ঠান কিংবা আবাস ত্যাগ করে রাত্রি যাপন করি বাইরে, বিনয় বিধান অনুসারে কিন্তু সেটা করতে হবে। অর্থাৎ যিনি দ্বিতীয় বর্ষাবাস পালন করছে, 1 মাস পরে গিয়ে যিনি কার্তিক পূর্ণিমাতে বর্ষা শেষ করেছে, সে ভিক্ষু কঠিন জীবন পাবে যোগ্য না, সে কঠিন জীবন লাভ করতে পারবে না, কিন্তু সে দ্বিতীয় বর্ষাবাস যাপন করে। সে কারণে ভিক্ষু বলেছে যে ভিক্ষু প্রথম বর্ষাবাস যাপন করে নিরবচ্ছিন্ন ভাবে হাত না রেখে ভঙ্গ না করে, সে ভিক্ষু কঠিন জীবন লাভে উপযুক্ত। ভিক্ষু সে ভিক্ষুকে নিয়ে কঠিন জীবন লাভ করে। এসব কথাগুলো বলেছি।